আপনি কি বাংলাদেশে থাকেন? আপনি কি গান গাইতে পছন্দ করেন কিংবা গান শুনতে? না, এবার থেকে একদম করবেন না। ইউনূসের বাংলাদেশে, ইউনূসপন্থীদের বাংলাদেশে গান গাওয়া মানা, কারণ সেখানে কট্টরপন্থী, কট্টর ইসলামপন্থীরা কি করছেন, কি করছে তারা স্টেজে উঠে ভাঙচুর চালাচ্ছে সেখানে গান হচ্ছে বলে। দেখুন বিশেষ প্রতিবেদন। দেখলেন তো, একেবারে লাঠি সোটা হাতে মঞ্চে উঠে কিভাবে সঙ্গীতানুষ্ঠান বন্ধ করে দিল বাংলাদেশের মৌলবাদীরা। কট্টরপন্থীদের কাছে শিল্প হারাম, তাই বাংলাদেশে কারো অধিকার নেই সঙ্গীত চর্চা কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান করার। শুরুটা হয়েছিল মুজিবের মূর্তি ভাঙচুরের মধ্য দিয়ে। হাসিনা দেশত্যাগের পরেই যেন এক লহমায় হাতে চাঁদ পেয়েছিল মৌলবাদীরা। তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলন সফল হওয়ার পরেই জ্বালিয়ে দেয়া হয় বাংলাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী রাহুল আনন্দের বাড়িও। সেদিনই স্পষ্ট হয়ে গিয়েছিল কাদের হাতে যেতে চলেছে বাংলাদেশ। মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর আরও খারাপ হয়েছে পরিস্থিতি। এখন গোটা বাংলাদেশটাই জামাতি মৌলবাদীদের আখড়ায় পরিণত হয়েছে। এবার বাংলাদেশের নীলফামারী জেলায় কনসার্টের মঞ্চে উঠে ভাঙচুর চালালো মৌলবাদীরা। মৌলবাদী তাণ্ডবের জেরে বাধ্য হয়ে বন্ধ করতে হলো সঙ্গীতানুষ্ঠান। আমাদের সৌভাগ্য যে ভারতবর্ষে বিসমিল্লাহ খান বা উস্তাদ রশিদ খান বা এরকম অনেক শিল্পী আছে যারা ইসলাম ধর্মাবলম্বী হওয়ার পরেও সঙ্গীত চর্চা করেছে। কিন্তু মৌলবাদীরা তো মৌলবাদী, তারা কিছুতেই সেই বিষয়টাকে মেনে নিতে পারবে না। কট্টরপন্থীদের এখন একটাই লক্ষ্য, তালিবান রাজ কায়েম করে বাংলাদেশকে দ্বিতীয় আফগানিস্তান বানানো। ইউনূসের যে তাতে সায় রয়েছে তা তার নিষ্ক্রিয়তায় বুঝিয়ে দিচ্ছে। এই সোকল রেভলিউশনের পরে বিভিন্ন সময়তে আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন শহরে, বিশেষ করে চট্টগ্রাম এই অঞ্চলটিতে, সেখানে কোনো রকমের সঙ্গীত পরিবেশন, কিছু সঙ্গীত করা, এই বিষয়গুলোর উপর কিন্তু বারবার করে নিষেধাজ্ঞা আসছে স্থানীয় স্তরে, এমনকি প্রশাসনিক স্তরেও। তাহলে সেটারই একটা কন্টিনিউশন হিসেবে এটাকে আমরা দেখতে পারি। মুক্তিযুদ্ধের ইতিহাস ভোলানো থেকে শুরু করে হিন্দুদের ওপর অত্যাচার, এক অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর কখনো কি আলোয় আসতে পারবে বাংলাদেশ, নাকি চিরতরে হারিয়ে যাবে মৌলবাদীদের অন্ধকারে? রিপাবলিক বাংলা। সেই বাঁশের হেলিকপ্টার মনে আছে, যেটা করে নাকি বাংলাদেশিরা, ইউনূসপন্থীরা তারা এসে কলকাতা দখল করবে বলেছিল, মনে আছে? বিএসএফ কে দেখে রীতিমতো ভয় কাঁপছে ইউনূস। ভাবছে বিএসএফ যদি কাঁটা তার দিয়ে দেয়, আমার দেশের চোরাচালানকারীরা ভারতে গিয়ে কিভাবে চোরাচালান করবে, আর আমি টাকাই বা পাবো কিভাবে। এবার বিএসএফ এর বিরুদ্ধে নাকি সেখানে মিছিল হচ্ছে। কারা করছে? সেই ছাত্ররা, যারা নাকি ছাত্র আন্দোলন করেছিল, কিন্তু করেছিল অ্যাকচুয়ালি জঙ্গি আন্দোলন। দেখুন প্রতিবেদন। ভারত সরকারের, বিজেপি সরকারের কাছে জানিয়ে দিতে চাই, নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। সেই হাসিনার আমলের বাংলাদেশ এখন নাই। এখন প্রত্যেকটা ইটের জবাব আমরা ইটে দিতে পারবো, প্রত্যেকটা পাথরের জবাব আমরা পাথরেই দেব। শুনলেন তো বেঈমান বাংলাদেশিদের স্লোগান। ভারতের পিছনে যেন আদা জল খেয়ে লেগে পড়েছে বাংলাদেশিরা। এতদিন কলকাতা দখল থেকে পরমাণু হামলার মতো বাতেলা বাংলাদেশিদের গলায়, কিন্তু বাংলাদেশিদের এবার চক্ষুশূল হয়ে উঠছে বিএসএফ। সীমান্তে বাংলাদেশিদের জন্য কার্যত জম হয়ে দাঁড়িয়েছে বিএসএফ। বাংলাদেশিরা চায় ভারতে অবাধ যাতায়াত ও চোরাচালান। সবের বিরুদ্ধে সীমান্তে দাঁড়িয়ে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স। আর বিএসএফ এর ভয়ে পালিয়ে কখনো মাটির ঢিবির পিছনে লুকায় বাংলাদেশ সেনা, আবার কখনো বাঁশের হেলিকপ্টার তৈরি করে ভারতের বিরুদ্ধে যুদ্ধ জিগির তোলে। বিএসএফ ও ভারতকে লক্ষ্য করে এই ফাঁপা আওয়াজ দিচ্ছে কোন ছাত্ররা, যারা নাকি কয়েক মাস আগে দেশের স্বাধীনতার কাণ্ডারির মূর্তি ধ্বংস করেছিল, বঙ্গভবনে ঢুকে সামগ্রী চুরি করে নারকীয় উল্লাস দেখিয়েছিল। সীমান্তে কাঁটাতার দেখে ও চোরাচালানে বাধা পেয়ে তেলে বেগুনে জ্বলে উঠছে বাংলাদেশিরা। হিংসার ব্যবসায়ী ইউনূস ছাত্র সমাজের আড়ালে থাকা জিহাদিদের হাতিয়ার করছে। বাংলাদেশে এখন যারা ক্ষমতায় এসেছে
তাদের মূল লক্ষ্য হচ্ছে একটা উগ্র জাতীয়তাবাদ তৈরি করা। এই উগ্র জাতীয়তাবাদ তৈরি করতে গেলে যেটা প্রয়োজন, যেটা হচ্ছে যে ভারত বিদ্বেষিতা। সরকার যুদ্ধের মহড়া তৈরি করছে। এই বেঈমানদের কোনো বক্তব্যকেই ধর্তব্যের মধ্যে আনতে নারাজ রাজনৈতিক দলগুলি। ভারতবর্ষে এখনো এত দুরবস্থা আসেনি বা এত দুর্গতি হয়নি যে বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতায় যেতে হবে। পেট্রাপোল বেনাপোল আর এদিকে বসিরহাটের গোজাডাঙ্গা দুটোকে বন্ধ করে দিলে শুকিয়ে মরে যাবে। সুখদেবপুরের বাসিন্দাদের ভয়ে গর্তে সেঁধিয়ে যাওয়া বাংলাদেশিরা দিবা স্বপ্নেই মজে। আর অন্যদিকে দেশের সর্বনাশ ঘটানো ইউনূসেরও পৌষ মাস শেষের পথে। হিংসার ব্যবসায়ী ইউনূসের বিদায় আসন্ন। সবশেষে পড়ে থাকবে আরও 100 বছর পিছিয়ে যাওয়া বাংলাদেশ। রিপাবলিক বাংলা। এবার আসা যাক মোহাম্মদ ইউনূসের কথায়। একদিকে ওয়াকফ বোর্ড নিয়ে আলোচনা হলো, দেখালাম বিশেষ প্রতিবেদন যোগী আদিত্যনাথের কথায়। যারা এই ওয়াকফ মাফিয়া বলা চলে, যোগী আদিত্যনাথ বলছেন তারা যেমন ভয় কাঁপছে, মোহাম্মদ ইউনূসও ভয় কাঁপছে। কার ভয় কাঁপছে? আরাকান আর্মি নাফ নদের একদম চরে এসে বসে আছে। ইউনূস ভাবছে নাফ নদ হাতছাড়া হয়ে গেলে চট্টগ্রাম কোথায় যাবে? কি করছে তার জন্য মোহাম্মদ ইউনূস ভয় পেয়ে? দেখুন। আরাকান আতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না ইউনূসের। টেকনাফ ও সেন্ট মার্টিন বাঁচানোই এখন দায় ইউনূসের কাছে। সূত্রের খবর, সুযোগ পেলে মাঝে মধ্যেই সীমানা পেরিয়ে বাংলাদেশে ঢু মারছে শক্তিশালী আরাকানরা। এবার টেকনাফ আর সেন্ট মার্টিন রক্ষায় নাফ নদে নিরাপত্তা বাড়ালো ইউনূস সরকার। টেকনাফে আরও সেনা মোতায়েন করেছে ইউনূস। উপকূলরক্ষী বাহিনীর সংখ্যাও বাড়ানো হয়েছে। কোস্টগার্ডের ভেসেলের সংখ্যাও বাড়ানো হয়েছে। নাফ নদে বেড়েছে টহলদারি। যদিও এত কিছুর পরেও নিশ্চিন্ত হওয়ার জো নেই ইউনূসের। এখনো পর্যন্ত নাফ নদ ব্যবহার করতে পারছে না স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। আগের মতোই সেন্ট মার্টিনের নিত্য প্রয়োজনীয় জিনিস পাঠাতে হচ্ছে ঘুরপথে। নাফ নদীর যে অবস্থান, অর্থাৎ এই টেকনাফ বর্ডার এলাকা প্রায় 45 কিলোমিটারের একটা খুব ক্রুশিয়াল বর্ডার এলাকা বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে। এই বর্ডার এলাকাটা বরাবরই একটা সেন্সিটিভ এলাকা। নাফ নদীর নিকটবর্তী যে শহরগুলি রয়েছে, যেমন মংডু বলে একটি শহর, সেটি আরাকান আর্মি সম্প্রতি দখল করে নিয়েছে। এই পরিপ্রেক্ষিতে এই নাফ নদী এবং এই যে বর্ডার, সেখানে কিন্তু বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তারা বেশি করে নিজেদের প্রেজেন্সটা বাড়াচ্ছে। এদিকে বাংলাদেশে এখন তীব্র খাদ্য সংকট। ভারত থেকে চাল আমদানির পর এখন মায়ানমার থেকেও চাল আনতে হচ্ছে ইউনূস সরকারকে। এর মধ্যেই সীমান্তে আরাকান বিপদ থেকে কিভাবে বাঁচা যায় ভেবে কুলকিনারাও পাচ্ছে না মোহাম্মদ ইউনূস। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।